বন্দোবস্তটাকে টেনে ধরার চেষ্টা করছে, এস আলমকে শেল্টার দেওয়ার চেষ্টা করছে, নাম ধরে কথা বলে। এটাই আসলে মাঝে মাঝে আমাদের যেটা হয় আর কি, ভাইদের পছন্দ হয় না, এটাকে অশোভন মনে হয়। কিন্তু আমরা মনে করি আমরা কি করেছে, আমি বিএনপিকে দিব। বিএনপির এই 6 মাসে আপনি একটা আন্দোলন দেখাইতে পারবেন না যে শাহবাগ ব্লক করে রাখছে, কিন্তু 6 মাসে ইন্টারিমের সময় 200টা আন্দোলন এরকম হয়েছে যেটা দিয়ে রাস্তাঘাট ব্লক করে রাখছে। তারা এখানে মারামারি করতে যাচ্ছে না। তাদের বক্তব্যটা হলো ওরা মারামারি করে চিঠি ফোটা যা পাবো ওইটা আমরা খামো। আমি ছিলেন যাদের ডাকে পুরো বাংলাদেশে এক হয়েছিল, তাদের মাঝে আজকে একটা সংঘর্ষ। আমাদের অন্তত 10 বছর ফাইট করতে হবে। বললেন জুলাই আসলে কোনো রাজনৈতিক দলের নয়, জুলাই বাংলাদেশের জনগণের। সেই দিনটাতে দাঁড়িয়ে এই সংঘর্ষকে আমাদের দেখার কথা ছিল না, কিন্তু এটা অবধারিত ছিল। এটাই স্বাভাবিক, কারণ 24শে জুলাই একটা কমন ভিলেন ছিল, সবাই মিলে ওই একজন কমন ভিলেনের বিরুদ্ধে লড়াই করেছে। এই মুহূর্তে তারা সবাই মনে করতেছে যে ওই ভিলেন আর আসবে না, অতএব ওইটা নিরাপদ। এখন আমরা মারামারি করব যে মাঠটা কার দখলে কি নিতে পারে, এই জন্য। এবং এই মানসিকতার কারণে এখন তারা এটা করতেছে, মানে এটা খুব স্বাভাবিক, এটা অবধারিত। কারণ অবধারিত এই কারণে যারা ছিল, এই যে যারা মারামারি করতেছে, এরা কেউ কিন্তু মানে বৃহত্তর ঐক্যের কথা চিন্তা করে নাই। এরা কেউ একটা ঐক্যবদ্ধ জাতির কথা চিন্তা করে নাই। এদের সবার চিন্তা ছিল যে আমি ক্ষমতায় যাব। এদের সবারই চিন্তা ছিল আলাদা আলাদাভাবে যে আমি আমার মতো করে এই কেকের কত বড় অংশটা আমি আমার দখলে নিতে পারি, সেই চিন্তা ছিল। এখন যখন তাদের কমন এনিমি, তাকে তারা মনে করতেছে সে মাইনাস হয়ে গেছে, এখন আমরা নিজেরা মারামারি করবো এবং কেকটার বড় অংশ আমার কাছে নিব। যারা আজকে বলতেছে যে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংগঠন মানে ছাত্র রাজনীতি থাকবে না, তারা কি ছাত্র রাজনীতি করতো না? তারা তো করতো। তাদের যখন কেউ বলে, যখন কোনো একটা সংগঠন বলে যে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতি থাকবে না, তখন আসলেই তারা কি উচ্চারণ করে এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো আমরা কি শুনি। আমরা শুনি যে শিক্ষা প্রতিষ্ঠানে কেবল আমাদের রাজনৈতিক দল থাকবে, আর কেউ থাকবে না। সেটা কি একেবারে পুরনো যে রাজনৈতিক দল সেখান থেকে শুরু হয়ে এখন সবচাইতে নতুন যে রাজনৈতিক দল এনসিপি, তাদের মধ্যে আপনি একই রকম জিনিস দেখতে পাচ্ছেন? এনসিপি তো আপনার জামাত এবং বিএনপির তুলনায় আসলে খুবই ছোট, কাজে তারা এখানে মারামারি করতে যাচ্ছে না। তাদের বক্তব্যটা হলো ওরা মারামারি করে চিঠি ফোটা যা পাবো ওইটা আমরা খামো। ওই আমি যে কেকের কথা বলতেছি, ওই কেক তো খাবে জামাত এবং শিবির এবং ছাত্র দল। তো ওখান থেকে যা থাকবে সেটা তারা ওই আরামের মধ্যে যা তারা চিরচাপটা হবে নাকি? তারা তো নিজের কোনো লাভ নাই। বাট শুনেন ভাই, মূল সমস্যাটা হলো মানসিকতার। আপনার মানসিকতাটা কি, সেটা ইম্পর্টেন্ট। আপনার হাতে ক্ষমতা থাকলে মারামারি করবেন, ক্ষমতা কম থাকলে ডিফেন্ড করবেন, আরও কম থাকলে লুকিয়ে চুরিয়ে দেখবেন। কিন্তু মেন্টালিটি আসল, মানসিকতার দিক দিয়ে আমি মনে করি আমি হতাশ যে পলিটিক্যাল পার্টিগুলো এখন রাজ করছে, তাদের মানসিকতা ভালোটা ভাই। মানে সেই পরিবর্তনটা তো আসলে আমরা দেখতে চেয়েছিলাম। এই যে মানসিকতার কথা আপনি বলছেন কিংবা রাজনৈতিক প্রতিহিংসার কথা আপনি বলছেন, সেটি দীর্ঘ 16-17 বছর আমাদেরকে দেখতে হয়েছে। ডক্টর শামীমা সুলতানা, এই পরিবর্তনের জন্যই তো এই গণ অভ্যুত্থান হলো। সেই গণ অভ্যুত্থানের 2 বছর যেতে না যেতেই আমরা দেখলাম একটা সুস্পষ্ট বিভক্তি সুর, এবং সেটিও কিন্তু বিভক্তিটাও শুরু হয়েছে এই জুলাইকে কেন্দ্র করে। মানে জুলাই আসলে কার, এরকম একটা প্রশ্ন সামনে এসে কেন দাঁড়িয়ে পড়লো? অনেক ধন্যবাদ আপনাকে, সেই সাথে আমার সম্মানিত যে 2 সহ আলোচক এবং যারা দর্শক আছেন সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি শুরু করতে চাই। দেখেন যে আসলে জুলাই আগস্ট কেন অপরিহার্য হয়ে পড়েছিল, সেই জায়গাটা কিন্তু আমাদের চিন্তা করতে হবে। দেখেন যে গত 16-17 বছর ধরে যে ধরনের খুন, গুম, মানবাধিকার হরণ, দাম্ভিকতা, গণতান্ত্রিক অধিকার হরণ, ভোটাধিকার হরণ বলেন বা বাক স্বাধীনতা হরণ বলেন, এই সব কিছুই হয়েছিল এবং জনগণের পিঠ কিন্তু দেয়ালে ঠেকে গিয়েছিল। সেইখান থেকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্যই কিন্তু আমাদের জুলাই আগস্টটা দরকার ছিল। দেখেন যে এটা শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলন দিয়ে, তারপরে বৈষম্য বিরোধী আন্দোলনে যায়, তারপরে আমরা দেখব যে এক দফা আন্দোলনে চলে যায়। তো এর কারণটা কি, কোটা সংস্কার আন্দোলনে যেখানে মেধাকে প্রাধান্য দেওয়ার কথা ছিল, এবং সেই জায়গাটা থেকে কিন্তু শিক্ষার্থীরা এক হয়েছিল। কিন্তু সেই একটা ন্যায্য আন্দোলনকে ঘিরে যখন ফ্যাসিস্ট বাহিনী
নির্বিচারে হত্যা করা শুরু হয়, তখন সেটা আস্তে আস্তে বৈষম্য বিরোধী আন্দোলনে চলে যায়, যে এই দেশে কোনো বৈষম্য থাকবে না। এবং 16 তারিখে যখন আবু সাইদকে হত্যা করা হয় এবং ওয়াসিম আকরামকে হত্যা করা হয়, তখন কিন্তু সবাই রাস্তায় নেমে আসে, তা সবাই কিন্তু বুক পেতে দেয় যে বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। হ্যাঁ, এরকম একটা পরিস্থিতিতেই কিন্তু দেখা যায় আপামর জনতা আস্তে আস্তে যে শিক্ষার্থীরা, যে সমন্বয়করা নেতৃত্ব দিয়েছিল তাদের পাশে এসে দাঁড়িয়েছে, এবং তারাও কিন্তু জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল, এবং সেভাবেই কিন্তু তারা রাস্তায় নেমেছে। দেখেন সন্তানদের মারা, এবং দেখেন অভিভাবকরা, আবার দেখা যায় যে একদম শিশু থেকে শুরু করে, পথ শিশু থেকে শুরু করে শ্রমিক, হ্যাঁ, জনসাধারণ সবাই এসে এক কাতারে এসে দাঁড়িয়েছিল। কেন? এই বৈষম্য দূর হবে, এবং যে আমরা যে ফ্যাসিস্ট সরকারের অধীনে চলে গিয়েছি, যে সরকার গঠনে যে জনগণের কোনো ভূমিকা যে থাকছে না, সেই জায়গাটাতে জবাব দেওয়ার জন্য আসলে আপামর জনতা এক কাতারে এসে দাঁড়িয়েছিল। কিন্তু দেখেন পরবর্তী সময়ে আসলে কি হয়েছে। হ্যাঁ, যে আমরা 5 আগস্টের পর থেকে কিন্তু আমরা পরিবর্তন দেখলাম। হ্যাঁ, যে বৈষম্য বিরোধী আন্দোলন আমরা শুরু করেছিলাম, সেই 6 আগস্ট থেকে কিন্তু বৈষম্য শুরু হয়ে গেল। কিভাবে বৈষম্য শুরু হলো দেখেন, যেখানে নারীরা সেফগার্ড হিসেবে কিন্তু কাজ করেছিল, প্রতিটা মিছিলে, প্রতিটা জায়গায় মারা নেমেছিলেন। হ্যাঁ, কিন্তু সেই জায়গায় নারীদেরকে 6 তারিখ থেকে নানানভাবে হেনস্থা করা হয়েছে। সেটা আপনি কক্সবাজারের কথা বলেন, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলেন, বিভিন্ন জায়গায়, চট্টগ্রামে দেখেন যে এক নারীকে, এমনকি নির্বাচনেও নারীদের ক্ষেত্রে একটা সুস্পষ্ট বৈষম্য আমরা দেখতে একদম পেলাম। অবশ্যই। হ্যাঁ, এবং সেটা না শুধু, আপনি দেখেন যে 12 তারিখের আগ পর্যন্ত নারীদেরকে নিয়ে বাজেভাবে মানে মন্তব্য করা। আপনি নিজেও একটা সাহসী পদক্ষেপ নিয়েছিলেন সেই সময়। আপনি যেই ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন, সেই ডিপার্টমেন্ট থেকে আপনি একটি ছবি নামিয়েছিলেন, এবং সেটা নিয়ে আপনাকে নানান সময় অনেক রকমের ট্রলের শিকার হতে হয়েছে। একদম। দেখেন আপনি যে যখন এই ছবিটা কেন আমি নামিয়েছিলাম, দেখেন এই প্রেক্ষাপটে কিন্তু নামিয়েছিলাম, দেখলাম যে একটা স্বাধীন বাংলাদেশে একটা ন্যায্য আন্দোলনকে কেন্দ্র করে সেই সময় সরকার যেভাবে দেশটাকে রণক্ষেত্রে পরিণত করেছিল, আমার মনে হয়েছিল যে যেভাবে একদম 4 বছরের বাচ্চা থেকে শুরু করে একদম 70 বছরের বৃদ্ধ পর্যন্ত যার হাত থেকে রেহাই পাচ্ছে না, এবং হেলিকপ্টার থেকে গুলি করা এবং বাড়ি তাক করে গুলি করা, আমার মনে হয়েছিল যে যার হাতে এত রক্তের দাগ লেগে গিয়েছে, এই যে এত ঘটনা, ডক্টর শামীমা সুলতানা, এই ঘটনার পরে আসলে 24কে ভুলে যাওয়ার কোনো সুযোগ কি বাংলাদেশের আছে, বাঙালিদের আছে? দেখেন এখানে একটা নতুন নতুন বয়ান তৈরি হচ্ছে। আমার কথা হলো যে দেখেন, বাংলাদেশে 52 যেমন মূল্য আছে নিজের অস্তিত্ব রক্ষার জন্য, এবং দেখেন 69-এর মূল্য আছে, 71-এর মূল্য আছে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠনের ক্ষেত্রে। হ্যাঁ, 90-এর মূল্য আছে। হ্যাঁ, সেটা একটা গণ অভ্যুত্থান তৈরি হয়েছিল। সেই গণ অভ্যুত্থানের চেয়েও আমি বলি যে এইটা আরো বেশি, মানে কি বলবো, যে মানুষের সমাগমটা হয়েছিল, অনেক বেশি মানুষ রাস্তায় নেমে এসেছিল, এবং সেটার মূল্যটা দিতে হয়েছে কিন্তু দেখা যায় যে মানে 1000-এর উপরের জীবন দিয়ে। সেটি আসলে ভুলে যাওয়ার সুযোগ তো নাই। মনে হয় যে সেটা ভুলে যাওয়ার কথা কারা বলে, এই বয়ানটা কারা তৈরি করে? এই বয়ানটা তারাই তৈরি করে যারা এই জুলাইটাকে ব্যক্তি স্বার্থে বা গোষ্ঠী স্বার্থে ব্যবহার করে। 2 বছর যেতে না যেতেই আসলে জুলাইকে ব্যবহার করার অভিযোগ উঠলো। সার্জিস আলম, একটু অন্যভাবে শুরু করি। প্রাডো গাড়িতে চড়েন? এটা আমি আসলে আপনাকে প্রশ্ন করতাম, এনসিপি কে প্রাডো গাড়িতে চড়ে? এটার উত্তর আপনি দেন। মানে এই অভিযোগটা আসলে বিভিন্ন অন্যান্য আপনাদের যারা রাজনৈতিক দলে আছেন তারা এই অভিযোগ করেছেন। একটা অভিযোগ তো আপনি এরকম একটা ফর্মাল জায়গায় বলতে পারেন না। আমি আমার 2 বছরের ইতিহাসে বলতে পারবো না যে এনসিপির কেউ প্রাডো গাড়িতে চড়ে। না, শুধু আওয়ামী লীগের অভিযোগ না, কিন্তু এটা মানে এবারে যারা সেই সময় জুলাই যোদ্ধা হিসেবে নিজেদেরকে দাবি করেন তারাও অনেকে বলেছেন, এমনকি বিশেষ করে হাসনাতের নাম এসছে, কিংবা সেই সময় আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, তাদের নাম এসছে যে তারা এখন কোটিপতি হয়েছেন। মানে ছাত্র আপনারা যখন ডাক দিয়েছেন, পুরো বাংলাদেশ এক হয়েছে, কেউ বোধহয় ঘরে থাকতে পারেন নাই। আপনাদের একটা ডাকে সবাই নিজে মাঠে নেমেছেন, এবং মা তার সন্তানকে নিয়ে নেমেছেন, শিশু সন্তানকে নিয়ে নেমেছেন। সেই জায়গাটিতে আপনাদের কাছে আমাদের যে আকাশ সম প্রত্যাশা, আমরা সেই প্রত্যাশার জায়গাটিকে আকাশেই রাখতে চাইছিলাম, সেটি কি এখনো আছে? থাকবে যদি হচ্ছে আসলে কি, মানে আমাদের এখন সোশ্যাল মিডিয়ার যুগে আমরা খুব স্বাভাবিকভাবে বিভিন্ন তথ্য ক্রস চেক না করে সে তথ্যটাকে একেবারে সত্য ধরে যদি আগাই তাহলে একটু সমস্যা। কারণ কয়েকদিন আগে আমি একটা রিপোর্ট দেখছিলাম যেখানে প্রায় 1 মাসের মধ্যে 300টা মিথ্যা ফটোকার্ড জনাব তারেক রহমানকে নিয়ে, প্রায় 280টা মিথ্যা ফটোকার্ড জামাতের আমিরকে নিয়ে, প্রায় 250 মিথ্যা ফটোকার্ড হচ্ছে নাহিদ ইসলামকে নিয়ে।
এখন এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় বিএনপির যতগুলো আইডি বা পেজ আছে তার চেয়ে বেশি আইডি বা পেজ চালায় হচ্ছে আওয়ামী লীগ। এটা হচ্ছে তাদের ইনভেস্টমেন্ট, কারণ তারা মাঠ পর্যায়ে পলিটিক্সটা করতে পারতেছে না, তারা অনলাইনে তাদের পাচারকৃত টাকাগুলো দিয়ে এই কাজগুলো করে। এখন এটাকে ওই ফটোকার্ডগুলোর বেসিসে আমি গতকালকে একটা পেজে লক্ষ্য করছিলাম, তাদের তৃণমূল নাম পেজটার, আমাকে নিয়ে সর্বশেষ যে 10টা ফটোকার্ড ছাপানো হয়েছে ওই 10টার মধ্যে 9টা স্টেটমেন্ট আমি আমার লাইফে কোনোদিন দেই নাই, কিন্তু তারা স্টেটমেন্ট আমার নামে দিয়েছে এবং নিচে লিখেছে সমন্বয়ক সার্জিস আলম, জুলাই যোদ্ধা সার্জিস আলম, এরকম করে শুধু একটা আমার দেওয়া। তাহলে এজেন্ডা ভিত্তিক এই ধরনের অনেক কিছু হয়, কিন্তু সেটাকে আমরা মানে ওই রকম কোনো একটা কিছুকে আমরা সত্য ধরে এভাবে যদি আনি এবং এইরকম একটা ফর্মাল জায়গা থেকে যখন যাবে তখন এটা আসলে এই প্রোপাগান্ডাটা আরো এস্টাবলিশ হবে। আমি শেষ করি। তো আমি আমার জায়গা থেকে যতটুকু জানি আমি আপনাকে বলি, এনসিপির এখন 6 জন এমপি আছেন নির্বাচিত, 2 জন হচ্ছেন নারী সংরক্ষিত আসনের। এই 6 জন এমপির মধ্যে 6 জনই রেন্টে কারের গাড়ি ব্যবহার করেন, কারণ তাদের প্রয়োজন মুভ করার জন্য। একজন এমপি কে তো আমরা সিএনজি অটোরিকশা করে সংসদে যাই। এবং এমনকি আমি আপনাকে এটা পর্যন্ত বলি, আজকে থেকে 2 দিন আগে নাহিদ ইসলাম আমাকে হচ্ছে জানিয়েছেন যে 7 দিনের জন্য একটা গাড়ি ম্যানেজ করা পসিবল হবে কিনা, কারণ তার যে রেন্টে কারের গাড়িটা ছিল এটাতে একটু সমস্যা হয়েছে, তাকে পাঠিয়ে দিতে হয়েছে। এই কয়েকদিন তার কাছে কোনো গাড়ি নেই। এটা হচ্ছে এনসিপির আহ্বায়ক বিরোধী দলীয় চিফ হুইপের অবস্থা। এখন ব্যাপারটা হচ্ছে, ইভেন আপনি ধরেন হাসনাতের কথা বলেন, আমি একদম নাম ধরেই বলতেছি, সার্জিসের কথা বলেন, নাসিরউদ্দিন পাটোয়ারি, আক্তার হোসেন, এই প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে এখন তো এনসিপির কোনো সরকার টরকার কোনো কিছু নাই। আমরা আহ্বান জানাবো বিএনপি তার সকল যত ধরনের প্রতিষ্ঠান আছে, গোয়েন্দা সংস্থা, তদন্ত সংস্থা, দুদক, এগুলোকে ব্যবহার করে তারা তাদের মতো করে প্রত্যেকের যা আমলনামা আছে একটু যাচাই করুক, অন্তত আর্থিক জায়গাটা যদি কিছু পায় তারা ব্যবস্থা গ্রহণ করুক। এটা আমাদের জায়গা থেকে একটি কথা বলছিলেন, মানে সেই সময়ে আসলে আমরা যে ঐক্যবদ্ধভাবে ছিলাম, ঠিক 2 বছর পরে সে আজকের যে সংঘাত সংঘর্ষ সেটা অনেকটাই অবধারিত ছিল, কারণ ক্ষমতায় যাবার চেষ্টাটাই মূল ছিল। মানে আপনাদের ক্ষেত্রেও কি শুধুই ক্ষমতায় যাবার চেষ্টাটা মূল ছিল? না, ব্যাপারটা হচ্ছে কি, আসলে দেখেন আমি আরেকটা শব্দ আপনার দ্বিমত ছিল ওইটাও অ্যাড করি, তারপর এটা যেহেতু অ্যাড করলাম, আরেকটা শব্দ ছিল হচ্ছে জুলাই বিক্রি করা। দেখেন আসলে মানে জুলাই বিক্রি করার মতো কোনো কিছু না, এটা এমন কিছু না যেটাকে আপনি কেজি দরে মন দরে বিক্রি করে কোনো কিছু পাবেন। বরং এখানে যারাই বিভিন্নভাবে এটার যদি সবচেয়ে বড় সুবিধাভোগী হয় না, আপনি ক্ষমতার জায়গা থেকে ধরেন, তাহলে বিএনপি। যে যত বড় দল সে তত বড় মানে সুবিধাভোগী এই জুলাইয়ের। একে বিএনপি সরকার গঠন করেছে, তারা এখন দেশ চালাচ্ছে, যদি অভ্যুত্থান না হতো তারা এই স্বপ্নও দেখতে পারতো না যে এটা কখনো হতো কিনা। এরপরে বড় দল হিসেবে জামায়াত তাদের জায়গা থেকে বিরোধী দল হয়েছে, তারা রাজনীতি করতে পারতো কিনা এটা নিয়েও সন্দিহান অবস্থায় ছিল। আওয়ামী লীগ টিকে গেলে তাদের রাজনীতি নিষিদ্ধ হয়ে যেত, হয়ে গিয়েছিল। তাদের সাথে আবার আপনারা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হলেন। এবং না, এটা তো আমরা নির্বাচনী জোট করেছি, এই জোট তো বিএনপিও 30 বছর করেছে। সো আমাদেরকে বলার আগে 30 বার বিএনপিকে বলতে হবে, আমাদের তো 1 বছর এখনো হয় নাই। এবং যে জিনিসটা বলছিলাম যে এইখানে ধরেন নাহিদ ইসলামরা বা এখানে যারা আমরা নতুন করে রাজনীতি করছি, এটা আমাদের কোনো উপরই পাওনা না, এটা অর্জন করে নেওয়া। কারণ ওই 5ই আগস্ট সফল না হলে আবার সবচেয়ে বেশি ভুক্তভোগী এই মানুষগুলোকে হয়তো কেউ সারা জীবনের জন্য গুমের শিকার হইতো, হয়তো কাউকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হইতো। সো এটা আসলে ওই ত্যাগের মধ্য দিয়ে অর্জন করে নেওয়া, অতটুকু রিস্কের মধ্য দিয়ে অর্জন করে নেওয়া। এখন বর্তমানে আসলে যেটা দেখছেন, ভাই একটা কথা বলেছেন যে তখন আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটা ছিল, একটা স্বৈরাচারের পতন। এবং এখন যেটা হয়েছে যে ওই আংশিক উদ্দেশ্য, 1 দফা 2টা বিষয় ছিল, স্বৈরাচারের পতন আর নতুন রাজনৈতিক বন্দোবস্ত। সো ওইটা স্বৈরাচারের পতন পর্যন্ত আমরা এগ্রি ছিলাম, কিন্তু নতুন যখন আমি সিস্টেমটা গড়ব, এই জায়গায় খুব স্বাভাবিকভাবেই একটা অভ্যুত্থানের পরে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের যে ক্ষমতার যে জায়গাটা সেটাকে কিভাবে বৃদ্ধি করা যায়, দ্রুত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়া যায়, এই বিষয়গুলো প্রায়োরিটিতে এসেছে। আমরা এনসিপি আমাদের জায়গা থেকে যখন দেখেছি যে প্রথমবারই এনসিপি একটা রাজনৈতিক দল 1 বছরও হয় নাই, তাদের আসলে এখনো মাঠ পর্যায়ে অতটুকু সাংগঠনিক ভিত্তি তৈরি হওয়া টাফ, যেটার মধ্য দিয়ে তারা আসন জিতে আসবে 10টা 20টা। সো আমাদের জোট করতেই হতো আমরা সংসদে প্রতিনিধিত্বের জন্য। এখন আমরা প্রথমে বিএনপির সাথেই কথা বলেছি, একটা ডেমোক্রেটিক পার্টি সেই জায়গা থেকে। তো যেটা হয়েছে, আমরা যখন দেখি তাদের সাথে কথা বলে যে তাদের মূল উদ্দেশ্য নির্বাচনটা, সিস্টেমগুলোর সংস্কারটা না,
তারা যখন আমরা জিজ্ঞাসা করি যে আপনি গণভোট হলে রায়টা বাস্তবায়ন করবেন কিনা, অধ্যাদেশগুলোকে আইনে পরিণত করবেন কিনা, তখন যখন আমরা তাদের ওইরকম প্রপার কোনো উত্তর পাই না, তখন আমাদের মনে সন্দেহ তৈরি হয়। আবার আমরা সংসদে যখন প্রতিনিধিত্ব করতে যাব, তখন শুধু 2-4 জন ব্যক্তি না, বরং একটা দল হিসেবে 10, 20, 30 বছরের চিন্তাকে সামনে রেখে ওই জায়গায় যখন আমার বিএনপির সাথে রেসপেক্টফুল একটা আলোচনা হবে না, তারা যখন শুধু 2-4 জন ব্যক্তিকে প্রায়োরিটি দিয়ে নিয়ে যেতে চাইবে, দলকে না, তখনও আমার তার সাথে এই আলোচনাটা হবে না। এমনকি সর্বশেষ থার্ড লেয়ারে আমরা যখন দেখি যে তারা এই নিশ্চয়তা দিতে পারছে না যে তাদের সাথে যে কয়েকজনের আমাদের জোটের একটা অ্যালায়েন্সের আলোচনা হবে, ওই কয়েকটা জায়গায়ও তাদের বিদ্রোহী প্রার্থী থাকবে কি থাকবে না এই নিশ্চয়তা তারা দিতে পারছে না। সো তখন সামগ্রিকভাবে এই সংস্কারের ম্যান্ডেট সহ এবং মাঠ পর্যায়ের যে সেন্টিমেন্ট, এই সেন্টিমেন্টটা হচ্ছে সকল অপকর্মের এগেনস্টের সেন্টিমেন্ট। খুব গুরুত্বপূর্ণ আমি শেষ একটা করি কথা শুধু আপনি এটা। বলেছেন, হ্যাঁ। তো এই সকল অপকর্মের বিরুদ্ধে যখন সেন্টিমেন্টটা আপনি মাঠ পর্যায়ে খোঁজ নেবেন, ফেয়ার জায়গা থেকে, আমরা যে কোনো দলের চিন্তা না করি, যেগুলোর কারণে মানুষ বিরক্ত বা যে অভিযোগগুলো আসে সাধারণ মানুষের থেকে, মানুষের উপর জুলুম শোষণের, এগুলোর সাথে শুধু এখন না, মানে নির্বাচনের পরে না, নির্বাচনের আগেও বড় দল হিসেবে মোর ম্যান পাওয়ার থাকার কারণে বিএনপি এই জায়গাটাতে বেশি জড়িত ছিল। দ্যাটস ওয়াই আমাদের জোটটা ফাইনালি এখানে গিয়েছে, এটা একটা নির্বাচনী জোট হিসেবে। মাসুদ কামাল, এই যে সবচেয়ে বেশি সুবিধাভোগী জুলাইকে ঘিরে আসলে বিএনপি হয়েছে, কারণ তারা সবচেয়ে বড় রাজনৈতিক দল এই মুহূর্তে এবং তারা সরকারে আছে, সেটি আসলে একটা নতুন বন্দোবস্তে দাঁড়ানোর কথা তো আমরা বলেছিলাম 24-এ। সেই নতুন বন্দোবস্তে তো তার মানে এখন আমাদের দাঁড়িয়ে থাকার কথা ছিল। আমরা কি সেই নতুন বন্দোবস্তে দাঁড়িয়ে আছি কিনা, এই প্রশ্নে একটা বিরতিতে যেতে চাই। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। মাসুদ কামাল, যেই নয়া বন্দোবস্তের কথা আমরা শুনেছি 24-এর গণঅভ্যুত্থানে, সেই নয়া বন্দোবস্তে আমরা হয়তো এখন আমাদের দাঁড়িয়ে থাকার কথা, সেই জায়গাটিতে দাঁড়িয়ে মানে এই 2 বছর যেতে না যেতে জুলাই চেতনা বিক্রির মতো গুরুতর অভিযোগ আমাদেরকে শুনতে হচ্ছে। জুলাই সনদ নিয়ে সুস্পষ্ট এক ধরনের রাজনৈতিক মত পার্থক্য তৈরি হচ্ছে, এটি কি আসলে হওয়ার কথা ছিল? নয়া বন্দোবস্ত যেটা জিনিসটা, এই শব্দটা আমি আসলে বুঝি না। বুঝি না এই কারণে, জুলাই আন্দোলনের সময় আমি গত 3-4 দিন ধরে না বাসায় বসে বসে খালি এই পুরো জুলাই মাস এবং অগাস্টের 5 তারিখ পর্যন্ত পত্রপত্র এগুলো দেখতেছি। 3-4 দিন ধরে রিলিজিয়াসলি কাজটা আমি করতেছি যে আসলে এই সময়ে এই শব্দগুলি উচ্চারিত আদৌ হয়েছে কিনা। তো নয়া বন্দোবস্ত আসলে আমার কাছে এখনও ক্লিয়ার না। আমি অপেক্ষা করছিলাম এনসিপি যখন পলিটিক্যাল পার্টি হলো, তখন তারা আমাদেরকে দেখাবে যে রাজনীতির নয়া বন্দোবস্তটা কি। আমি খুবই আশা করছিলাম, কিন্তু সেখানেও আমি নতুন কিছু দেখতে পাই নাই। কিছু অশোভন কথাবার্তা ছাড়া আর কোনো কিছু তারা দেখাতে পারে নাই। শেষ পর্যন্ত আমি ধরে নিছি যে এটাই বোধহয় নয়া বন্দোবস্ত, যে অশ্লীল কথাবার্তা বলবো, উচ্চারণযোগ্য নয় এমন কথাবার্তা বলবো, এটাই বোধহয় নয়া বন্দোবস্ত। এছাড়া আর কিছু। এনসিপি গতানুগতিক ধারাতেই রাজনীতি করেছে গত এই সময়টাতে। আর বিএনপি তো নয়া বন্দোবস্তের কথা বলেও নাই। তারা কি বলেছে কখনো আমরা নয়া বন্দোবস্ত করবো? তো বিএনপি কাছ থেকে নয়া বন্দোবস্ত আশা করেন কেন? বিএনপি তো তার স্টাইলে পলিটিক্স করতেছে। জামায়াত ইসলামী তো নিজেদেরকে নানান সময় পরিবর্তনের কথা জামাত বলেছে, ইসলাম অথচ আজকে নয়া জামায়াতের বন্দোবস্ত আমির বলে নাই। বলেছেন যে জামাত ইসলাম তার পলিটিক্স করতেছে। জামাত ইসলামের যে আদর্শ, যে লক্ষ্য, তারা সেখান থেকে এক চুল সরছে। জামাত ইসলামের কি এর মধ্যে জামাত ইসলাম অথবা বিএনপির কি গঠনতন্ত্র পরিবর্তন হয়েছে? বলছে যে আমি এই গঠনতন্ত্র করতেছি। তারা পুরানো স্টাইলই আছে। আজকে জামায়াতের আমির যখন বলেন যে কেউ জুলাইকে ভুলে দেওয়ার একটা ষড়যন্ত্র করছে, যদি সেই ষড়যন্ত্র হয় তাহলে তিনি মানে তছনছ করে দেবার মতন হুমকিও দিয়েছেন। উনি যে জুলাইকে ভুলে যাওয়ার ষড়যন্ত্রের কথা বলতেছে, উনি যেভাবে জুলাইকে মনে রাখেন সেভাবে কি এনসিপি জুলাইকে মনে রাখে? সেভাবে কি বিএনপি জুলাইকে মনে রাখে? অথবা তাবৎ পলিটিক্যাল পার্টিগুলো যেভাবে জুলাইকে মনে রাখে? আমি কোনো পলিটিক্স করি না, কোনো পার্টি করি না, আমি কি সেভাবে মনে রাখি? প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা প্রত্যাশা ছিল, এবং সেই প্রত্যাশাটা কি জানেন, একটা জায়গায় সবার মিল ছিল। সেই মিলটা হলো আমরা ওই সময়ের দুঃসহ অবস্থা থেকে মুক্তি চেয়েছি। যে গণতন্ত্রহীনতা ছিল তার হাত থেকে মুক্তি চেয়েছি, যে স্বৈরাচারী শাসন ছিল তার হাত থেকে মুক্তি চেয়েছি, যে নির্লজ্জ দলীয়করণ ছিল তার হাত থেকে মুক্তি চেয়েছি। আমরা চেয়েছি। তারা কি চেয়েছে? বিএনপি চেয়েছে? বিএনপি যদি দলীয়করণ থেকে মুক্তি চাইতো তাহলে তো বিএনপি এরকম নির্লজ্জভাবে দলীয়করণ করতো না। এখন তারা বিএনপি করতেছে না। বিএনপিও তো নতুন বাংলাদেশের কথা বারবার বলছে। বলা করা তার জিনিস। বলে তো সবাই, যে লোক চুরি করে সে বিসমিল্লাহকে চুরি করে, এতে কি চুরি জায়েজ হয়ে যায়? হয়। বিএনপির দলীয়করণ, বিএনপির 31 জনের মধ্যে কি দলীয়করণের বিরুদ্ধে বলা হয় নাই?
বিএনপি দায়িত্ব নেওয়ার পরে তো দলীয়করণ শুরু করতে, 6টা সিটি কর্পোরেশন বলেন, জেলা পরিষদ বলেন, এবং সর্বশেষ দেখলাম 12টা প্রতিষ্ঠানে কর্পোরেশনে ছাত্রদল যুবদল হইলেই হলো। মানে এই অভিযোগ কিন্তু আবার জামায়াতের বিরুদ্ধেও আছে, মানে জামায়াত ইসলামীও যখন আসলে আমি কি জামায়াত ইসলামকে ভালোবাসি? সরকার ছিলেন তখন তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিজেদের ভিসি নিয়োগ করেছেন। ওই কথা বলেন করো, আপনি আমার কথা শুনলাম কি বলছি? আমি কি জামাতকে দুধে ধোয়া তুলসী পাতা বলছি? বলি নাই তো। ওরা চান্স পায় নাই, করে নাই। আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময় চান্স পাইছে, করছে। তখন এনসিপিও চান্স পাইছে, এনসিপিও করছে, বিএনপিও করছে। এখন খালি বিএনপি একলা চান্স পাইতেছে, এখন বিএনপি করতেছে। জামাতের ভিসি সরাই নিয়ে বিএনপির ভিসি ঢুকাচ্ছে, বিএনপির দলীয় ভিসি ঢুকাইয়া তার পাশে বসে তারেক রহমান কিন্তু বলাচ্ছে যে আমরা শিক্ষাঙ্গনে দলীয়করণ চাই না। ঢাকা ইউনিভার্সিটিতে তারেক রহমান বলে নাই আমি শিক্ষাঙ্গনে দলীয়করণ চাই না, তার পাশে যে লোকটা বসে আসলো ভিসি, সে কি দলীয় লোক না? ইউজিসি চেয়ারম্যান দলীয় লোক না? ভাই এগুলি বলতে দেন, বললে কিছু হয়ে যায় না। নতুন বন্দোবস্ত দাঁড়িয়ে এখন আসলে আপনি বলবেন যে এটা নতুন বন্দোবস্ত, কিন্তু এটাকে আমি নতুন বন্দোবস্ত বলি না, কারণ আওয়ামী লীগ এই কাজই করতো। মানে এই যে নতুন বন্দোবস্তের কথা আমরা বলছি, বিশেষ করে আপনাদের জায়গাটিতে আসলে আমাদের যে প্রত্যাশা ছিল, সেখানে এনসিপিও আমি কি জামাত ইসলামকে ভালোবাসি? সরকার ছিলেন তখন তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিজেদের ভিসি নিয়োগ করেছেন। আপনি আমার কথা বলেন করো, আপনি আমার কথা শুনলেন কি বলছেন? আমি কি জামাতকে দুধে ধোয়া তুলসী পাতা বলছি? একটা রাজনৈতিক দলের সাথে আপনি যদি আগে কেন হয়েছেন, এরপরে এই সমালোচনাগুলোকে এই নতুন বন্দোবস্তে নতুন বাংলাদেশে দাঁড়িয়ে আসলে আপনারা কিভাবে দেখছেন? না, প্রথমত হচ্ছে আমরা যে কোনো সমালোচনা আমরা এটা একসেপ্ট করি, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যেটা, আপনি যদি শুধু এটাই বলেন, দেখেন বাংলাদেশে বর্তমানে এক্সিস্টিং বড় দুইটা পলিটিক্যাল পার্টি যদি আমি বলি, প্রথমে বিএনপি আসবে, এরপরে জামাত, এরপরে আমরা এনসিপি সংসদের জায়গা থেকে বা সংসদীয় আসনের জায়গা থেকে আমরা নিজেদেরকে সেখানে দেখি। এখন ব্যাপারটা হচ্ছে কি, আসলে ধরেন এই যে একটা বস্তা পচা সিস্টেম, এটা কিন্তু শুধু 16 বছরের না, এটাকে 55 বছরেরও যদি বলি তাও কিছুটা কমায় বলা হবে। এটা ধরেন ওই পাকিস্তান আমলের থেকে, ওই ব্রিটিশ আমল থেকে আমাদের কালচারে, মননে, মগজে, চিন্তায়, চেতনায় এই জিনিসটা চলে আসছে। সো সেটা থেকে চাইলেই 1-2 বছরে একেবারে বের হয়ে যেতে পারবো, ব্যাপারটা এরকম না। বরং আমরা মনে করি এই যে আমরা নতুন একটা নিউ পলিটিক্স চাচ্ছি, এটা চাইলেও 1-2 বছরে আমরা ওই জিনিসটাকে এখানে সামনে নিয়ে চলে আসতে পারবো না। কারণ পুরাতন রাজনীতির সুবিধাভোগী অসংখ্য মানুষ আছে, অসংখ্য প্রতিষ্ঠান আছে, ব্যক্তি আছে, এই ধরনের গোষ্ঠী আছে যারা ওটা সুবিধাভোগী, যারা চাইলেও আমার এই নতুন এটাকে আসতে দিতে চাইবে না, পিছুটান তৈরি করবে। এখন আপনি দেখেন কি কি পরিবর্তন, ছোট যেটা শুধু ধারাটা সূচিত হয়েছে। বাংলাদেশে মেজর জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন, তার ওয়াইফ বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছেন, তার সন্তান তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন, তার সন্তান জাইমা রহমান স্বপ্ন দেখছেন আগামীতে প্রধানমন্ত্রী হবেন। অপরদিকে আবার দেখেন শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন, তার সন্তান শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন, তার সন্তান জয়ও একসময় স্বপ্ন দেখেছেন, পুতুলও স্বপ্ন দেখেছেন। এর বাইরে এই দুইটা দলে সেকেন্ড কোনো পার্সন স্বপ্ন দেখাটাকে অভিশাপ মনে করতো, অপরাধ মনে করতো। এনসিপি প্রথম একটা নতুন চর্চা শুরু করেছে, যেইখানে এই সকল পরিবারতন্ত্রের বাইরে যাদের কোনো রাজনৈতিক এরকম তো কোনো পলিটিক্যাল বড় কোনো ব্যাকগ্রাউন্ডই পাবেন না, সেই মানুষগুলো এসে রাজনীতি করছে, এমপি হয়েছে, বিরোধী দলীয় চিফ হুইপ হয়েছে এবং দায়িত্বের সাথে একটা রাজনৈতিক দল পরিচালনা করছে। এটা হচ্ছে পরিবারতন্ত্রটাকে ভেঙে আমরা নতুন একটা রাজনীতি পরিবারতন্ত্রের বাইরে দাঁড় করানোর চেষ্টা করছি। দ্বিতীয়ত আপনি একটা দেখেন, বাংলাদেশের সংসদে অনার্স 4th ইয়ারে পরে এমন একটা ছেলে আব্দুল হান্নান মাসুদ, সে গিয়ে সংসদ সদস্য হিসেবে তার দ্বীপের মানুষের কথা বলবে এইভাবে যে এই কথা বললে কে মন খারাপ করবে, কে তাকে টেনে ধরবে, কোনো কিছু চিন্তা না করে বলবে। তরুণ প্রজন্মের 30 বছর বয়সের একটা ছেলে একটা বাংলাদেশের পার্টি প্রধান হবে, বিরোধী দলের চিফ হুইপ হবে, এটা বাংলাদেশের 55 বছরের কালচারে ছিল না। আমি একটু শেষ করি। হ্যাঁ, এটা আরেকটা ব্রেকডাউন, আরেকটা নতুন সূচনা যে তরুণদের নেতৃত্বেই রাজনীতি। 3 নম্বরে আপনি দেখেন আমার পার্টির 6 জন এমপি, তার আপনি ফেসবুক সোশ্যাল মিডিয়া পেজগুলো ফলো করবেন, ইচ অ্যান্ড এভরি টাকা সরকারি যত বরাদ্দ যায় প্রত্যেকটা টাকার হিসাব অনলাইনে সোশ্যাল মিডিয়া এসে লাইভে দিয়ে দেওয়া হয়। এটা দেখার পরও বাংলাদেশে কোনো বিএনপির কোনো এমপিকে আমরা এখন পর্যন্ত সেটা করতে দেখি নাই। তাহলে প্রথম এই জিনিসটা আবার এনসিপি তার জায়গা থেকে চালু করলো। সংসদে দাঁড়িয়ে জনাব হাসনাত আব্দুল্লাহ ওই ধরনের যারা মিডিয়া মাফিয়া আছে, যারা বিজনেস মাফিয়া আছে, তাদের বিরুদ্ধে ওইখানে দাঁড়িয়ে কথা বলে। এমনকি
আমার পার্টির আহ্বায়ক ওইখানে যদি এমন কোনো এমপি মন্ত্রীও থাকে যারা পিছন থেকে ওই পুরাতন বন্দোবস্তটাকে টেনে ধরার চেষ্টা করছে, এস আলমকে শেল্টার দেওয়ার চেষ্টা করছে, নাম ধরে কথা বলে, এটাই আসলে মাঝে মাঝে আমাদের যেটা হয় আর কি, ভাইদের পছন্দ হয় না, এটাকে অশোভন মনে হয়। কিন্তু আমরা মনে করি আমরা যদি এটা না করতে পারি তাহলে ওই আগের যে কালচারটা ছিল ঘুরে ফিরে ওইটা আলাদা কিছু হইল না। শব্দ রাজনৈতিক জায়গাটিতে বেশ হ্যাঁ, গুরুত্বপূর্ণ, আমি আসছি, যেটা আপনারা ওটাতে আসছি, জনপ্রতিনিধিত্ব করছেন। আসছি তো সেই জায়গা থেকে এটা হচ্ছে জাস্ট সূচনা একটা, আমরা কখনো বলছি না যেটা আমরা চাই ওইটা হয়ে গিয়েছে, ওইটা সেদিনই হওয়া সম্ভব। একটা দল তৃতীয় রাজনৈতিক দল হিসেবে ওইটা কোনো এস্টাবলিশ করতে পারবে না। একটু আমি আপনাকে থামাই, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে মানে আপনি যে কথাগুলো বলছেন সেই স্বপ্নটাই তো আমরা দেখেছিলাম, সেই জায়গাটিতেই আস্থা ছিল। ঠিক অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আপনাদের নানান কর্মকাণ্ড কিংবা যে ধরনের সমালোচনা ছিল, সেই সমালোচনার জন্য কি এই আস্থাটি হারালো বাংলাদেশের কি জনগণ? সমালোচনা ছিল? মানে বিভিন্ন সময় আপনাদের যারা আসলে উপদেষ্টা হয়েছেন তাদেরকে নিয়ে নানান রকমের দুর্নীতির অভিযোগ ছিল বা এরকম নানান না না, আলোচনা ওইটাই তো ছিল। মানে দুঃখজনক কথা কোনটা আসলে, মানে এগুলো বললে যেটা হয় পিআর অনেক পাওয়া যায়, ভিউজ বেশি হয়, দ্যাটস ওয়াই সবাই এটা বলে। কিন্তু আমরা তো এটা জানতে চাই, এই যে এত এত অভিযোগগুলো মানে আনা হয়েছে বিভিন্নভাবে, আমরা সব অভিযোগগুলো প্রথমে দেখেছি আওয়ামী লীগের ফেক প্রোপাগান্ডা পেজ দিয়ে, পরে মাঝে মাঝে কিছু বিএনপির লোকজন এটাকে সার্কুলেট করেছে, মাঝে মাঝে অন্যান্য দলের তারাও সার্কুলেট করেছে। কিন্তু এরকমই যদি হয়, আপনারা এখন তো বিএনপি সরকার, আমাদের না, তাহলে আপনারা এগুলো যাচাই বাছাই করেন, এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেন, আমাদের তো এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু না বলে শুধুমাত্র গড়পড়তা একটা জিনিস, ইভেন আপনি একটা জিনিস দেখেন, আমার উপদেষ্টা ছিল 2 জন এনসিপির, এর মধ্যে জনাব নাহিদ ইসলাম 6 মাসও ছিলেন না 2 বছরের সরকারে, এসে উনি দলে চলে এসেছিলেন ফেব্রুয়ারি মাসে। তাহলে আমার 25 জন টোটাল উপদেষ্টা ছিলেন, একজন প্রধান উপদেষ্টা ছিলেন, সেই জায়গায় বাকি 23 জন কিংবা একটা সরকারের দায়ভার তো আমার এনসিপির উপর চাপিয়ে দেওয়ার কোনো ডক্টর সুযোগ শামীমা নেই। সুলতানা, নানা সময় আমরা দেখেছি এনসিপি কে টার্গেট করে আসলে অনেক কিছু বলা হয়েছে, বিশেষ করে ট্যাগিং, গুপ্ত কিংবা মব তারা সৃষ্টি করে, গুপ্ত এই জামাতকে ধরনের বলা যে হয়েছে, শব্দগুলো NCP কে। বলা হয়, মানে এনসিপির অনেক নেতাকর্মীরা গুপ্ত হয়ে জামাত কিংবা আওয়ামী লীগে ছিলেন দীর্ঘদিন সময়। দেখেন, এই জায়গা থেকেই আসলে আমি একটু বলতে চাচ্ছিলাম যে দেখেন যে এনসিপি যারা হয়েছেন তারাই তো আসলে কয়েকজন সমন্বয়ক ছিলেন এবং গুরুত্বপূর্ণ সমন্বয়ক ছিলেন, তারা কিন্তু মিছিলের সামনে ছিলেন, তারা নেতৃত্ব দিয়েছিলেন। তো তাদের এই নেতৃত্ব কিন্তু মানুষ বিশ্বাস করেছিল, সেই বিশ্বাস করেই কিন্তু জনগণ তাদের কাতারে এসে দাঁড়িয়েছিল। কিন্তু আমরা দেখলাম যে 8 আগস্ট থেকেই, তাই তো, যে যখন সরকার গঠন হলো তখন মনে হলো যে মানুষের আশায় সেটা ঘুরে বালি হয়ে গেল। হ্যাঁ, যে এই মানুষ কিন্তু এটা চিন্তাও করে নাই যে সেই যারা সমন্বয়ক ছিল তারা উপদেষ্টা হয়ে যাবে। হ্যাঁ, মানে কিন্তু আমরা তো আবার নতুনত্ব চাইছিলাম না, দেখেন তাহলে অসুবিধা না, কোথায়? দেখেন নতুনত্ব, দেখেন যে তখন যে নেতৃত্ব, তারা নেতৃত্বে ছিলেন, তাদেরকে বিশ্বাস করেছিল জনগণ এবং আপামর জনতা তাদের পাশে এসে দাঁড়িয়েছিল। এবং শুধু তারা না, সেখানে কিন্তু তারপরে প্রাইভেট বিশ্ববিদ্যালয় বলেন, হ্যাঁ, স্কুল কলেজ বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, সবাই কিন্তু তাদের পাশে ছিল। কিন্তু তারা যখন উপদেষ্টা হয়ে গেলেন তখন কিন্তু তারা কাউকে জিজ্ঞেস করেন নাই। হ্যাঁ, তারা কিন্তু নিজেদের মতো করে উপদেষ্টা হয়ে গেলেন। আরেকটা কাজ করতে পারতেন তারা, 2টা কাজ করতে পারতেন, একটা না। একটা হলো যে তারা সবাই মিলে গিয়ে যদি সরকার গঠন করে ফেলতে পারতেন, যে সার্জিস আলম হলো প্রধান উপদেষ্টা, হ্যাঁ, হাসনা, তারপরে অন্য যারা ছিলেন তারা, মানে তাদের ঘরানার যারা, তাদেরকে দিয়ে সরকার গঠন করে দেশটা পরিচালনা করে দেখাতে পারতেন যে আসলে তারা দেশটা কেমন করে চালাচ্ছেন। তা কিন্তু তারা করেন নাই। তারা কি করেছেন, সবাইকে বঞ্চিত করে, হ্যাঁ, সবাইকে বঞ্চিত করে এবং গুটি কয়েকজন একত্রিত হয়ে, এবং দেখা যায় যে আপনি এই যে সার্জিস আলমকে আজকে সামনে পেয়েছি, তারা যেদিন 31 জুলাই, হ্যাঁ, তারা যেদিন প্রত্যাহার করে নিল যে ডিবি অফিসে, হ্যাঁ, সেদিনই কিন্তু এই যে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় তখন কিন্তু খালি হয়ে গেল। হ্যাঁ, তখন কিন্তু এই আন্দোলনের হালটা ধরলো কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, বিভিন্ন স্কুল কলেজ। এটা 18 তারিখেই ধরেছিল, 31 তারিখ না, একদম 18 তারিখ থেকেই ধরেছিল। কিন্তু যখন আপনারা ফিরে আসছেন বোধহয় 1 তারিখে ফিরে আসছেন, কিন্তু এর মধ্যে কিন্তু তারা 1 তারিখে ফিরে আসছেন, কিন্তু হাল ধরেছেন কিন্তু এর আগে থেকে। দেখেন 18 তারিখ ইয়েতে আমরা এই সহিংসতার বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু শহীদ মিনারের পাদদেশে মোমবাতি জ্বালিয়েছে, তাদের অনেক ভূমিকা ছিল। প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকে কিন্তু তাদের ভূমিকা সর্বোচ্চটা দেওয়া। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু নিহতও হয়েছে, হ্যাঁ, শহীদ হয়েছেন, হ্যাঁ, যে এবং স্কুল কলেজের বাচ্চারাও শহীদ হয়েছেন কিন্তু, হ্যাঁ। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে তাদের অনেক দায়বদ্ধতা ছিল,
হ্যাঁ, যে তাদের নেতৃত্ব কিন্তু সবাই সেই এক সময় জায়গায় হচ্ছে, বৈষম্য বিরোধী তাদেরকে আন্দোলনে যারা বিশ্বাস সামনের করেছে। সারিতে ছিলেন হ্যাঁ, তাদের সেই ডাকেই কিন্তু আসলে সবাই এক জায়গায় হয়েছিল। হ্যাঁ, এবং এইটা কিন্তু একটা সুযোগ ছিল। হ্যাঁ, মানে সেই সুযোগটা তাহলে আপনারা কেন হারালেন সার্জিস, এবং আপনারা আসলে কারো কথা শোনেন নাই বা কারোর সাথে আলোচনা করেন নাই যে অভিযোগটা না, করলেন? প্রথমত হচ্ছে আমি কয়েকটা জায়গায় ম্যামের সাথে একটু দ্বিমত করি আর কি, খুবই পোলাইটলি দ্বিমত করি। সেটা হচ্ছে 5ই অগস্টে যখন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার খবরটা নিশ্চিত হলো, বিকালবেলা প্রথমে ভিডিও কনফারেন্সে সমন্বয়কদের মধ্যে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ থেকে শুরু করে তারা সরাসরি তারেক রহমানের সাথে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়, কারণ তার যে বাংলাদেশের ওই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি সেটা আছে, তিনি ওই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি সাথে সাথে বলেন যে তারা কোনো বিপ্লবী সরকারকেও মানবে না, কোনো জাতীয় সরকারের অংশ হবে না, সহযোগিতা করবে না। তারা একটা অন্তর্বর্তীকালীন সরকার চায়, যে সরকার 3 মাসের মতো থাকবে, একটা নির্বাচন দিবে, এরপরে চলে যাবে। সো আমরা খুব স্বাভাবিকভাবেই বিএনপি, আমরা অবশ্যই তারা আমাদের এই অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার। এখন এত বড় একটা অংশকে বাদ দিয়ে তো একটা সরকার গঠন করলে আরেকটা নৈরাজ্য তৈরি হবে। সেই জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকারের দিকে যেতে হলো, এবং এই অন্তর্বর্তীকালীন সরকার যার উপদেষ্টা ছিল, বিএনপি নাম দিয়েছে, সেই জায়গায় জামায়াত নাম দিয়েছে, আর্মি নাম দিয়েছে, এনসিপির তখন যারা সমন্বয়করা তাদের কিছু পছন্দের মানুষ ছিল, সেখানে সিভিল সোসাইটি থেকে মানুষ ছিল, ডক্টর ইউনূসও কিছু মানুষের নাম দিয়েছে। যারা উপদেষ্টা হয়েছে একজনও ছিল না যেটার বিরুদ্ধে বিএনপির দ্বিমত ছিল, কিংবা জামায়াতের ছিল, কিংবা এনসিপির। ওই মানুষগুলোকেই দেওয়া হয়েছে যাদের বিরুদ্ধে কারো দ্বিমত নাই, এবং সবার এখানে মানুষ ছিল। এখন সবচেয়ে বড় জিনিসটা আমি বলছি, আমি যাচ্ছি। হ্যাঁ, মানে ওইটাই ব্যাপারটা হচ্ছে, দেখেন আমি এখন ওইটা বলতেছি, এনসিপির তাও 1-2 জন মানে যারা এখন এনসিপিতে আছে ছিল বলেই আমি মনে করি যে আমার সংস্কার নিয়ে এত কথা হয়েছে, ছিল বলেই একটা জুলাই সনদের আমি রোডম্যাপ পাইছি, ছিল বলেই সংবিধান সংস্কার পরিষদ হয়েছে, ছিল বলেই গণভোট হয়েছে, গণভোটে 70% মানুষ ম্যান্ডেট দিছে। এত কিছুর পর এই চাপটা তৈরি হয়েছে শুধুমাত্র এনসিপির প্রতিনিধিরা ওখানে ছিল বলে। যদি না থাকতো, এটা আমরা মনে করি, এই ধরনের কোনো জুলাই সনদ হইতো না, সংবিধান সংস্কার কমিশনও হইতো না, কোনো গণভোটও হইতো না। বিএনপি 3 থেকে 6 মাসের মধ্যে একটা নির্বাচন নিয়ে এই কারণে যে 3 মাস সরকার থাকার কথা ছিল সেটা 2 বছর থাকলো। 3 থেকে 6 মাসের মধ্যে বিএনপি একটা শুধু নির্বাচন নিত, তারপর যেরকম বাংলাদেশ ছিল আগের মতো ওইরকম চালাইতো। এখন তো আমি তো বিএনপিকে প্রেশারাইজ করতে পারি যে আমার এই গণভোট যেটা মানুষ 70% রায় দিয়েছে, আপনি এই সংস্কারগুলো বাস্তবায়ন করেন। তখন তো সেটাও করতে না। আপা যেটা বলছে যে প্রেশার গ্রুপ, এইরকম প্রেশার গ্রুপ বাংলাদেশের 100টা আছে, এইরকম প্রেশার গ্রুপ দিয়ে কাজ হয় না। আমরা যখন বুঝলাম 6 মাস যাওয়ার পরে যে বিএনপি যখন এই ধরনের মানে শুধুমাত্র ক্ষমতায় যাওয়াটাকে সামনে প্রায়োরিটি দিচ্ছে, কোনো ধরনের সংস্কার তাদের মাথায় কিচ্ছু নাই, জনগণ মাথায় নাই, এগুলো শুধু মুখের বুলি, তখন আমাদেরকে পলিটিক্যাল পার্টিকে ফাইট দেওয়ার জন্য আরেকটা পলিটিক্যাল পার্টি গড়তে হইলো। না হলে তো আমাদের পলিটিক্যাল পার্টি গড়ার কোনো প্রয়োজন ছিল না। আমরা যখন দেখলাম আপনাদেরকে গিলে খাচ্ছে এমন অভিযোগ আছে, পলিটিক্যাল পার্টি আমরা তো নিজেরাই একটা এনসিপি হিসেবে পলিটিক্যাল পার্টি হিসেবে এসেছি, এবং আমরা মনে করি যে আমাদের অন্তত 10 বছর ফাইট করতে হবে একটা পলিটিক্যাল পার্টি হিসেবে ওই ভিত্তিটা তৈরি করা। আমি একটু শেষ করি। তো ব্যাপারটা হচ্ছে কি, আসলে এই অভ্যুত্থানের পর থেকে শুরু করে এখন পর্যন্ত যেই দলের সক্ষমতা সবচেয়ে বেশি ছিল, সেই দল সবচেয়ে বেশি এই যেই জিনিসটা আদায় করে নেওয়ার বিভিন্ন জায়গা থেকে এটা করে নিয়েছে। এবং আপনি একটা জিনিস দেখেন, বিএনপি তাদের জায়গা থেকে এই অন্তর্বর্তীকালীন সরকার যতটুকু করা দরকার ছিল ততটুকু যদি করতে না পারে, তার জন্য যদি সবচেয়ে বেশি আমরা